is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. আগের পার্টি দেখেছিলাম ইয়ান বারবার বলছে আমি এমন কোনো কিছুই করিনি। সাবিয়া তখন আবারও ড্রামা করে বলে, তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না, কারণ তোমাকে আমি আমার ফ্রেন্ড মনে করি। ইয়ান তখন লোকে বলে, তুমি যদি আমাকে বিলিভ না করো তাহলে তুমি সিসিটিভি ক্যামেরা চেক করতে পারো। সাবিয়া এটা শুনে ভয় পেয়ে তার হার্টে পেইন হচ্ছে এমন প্রিটেন্ড করতে থাকে। লু তখন তাকে তাড়াতাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে আর ইয়ানকে বলে, এর যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। ইয়ান তখন বলে, মিস্টার লু, আপনি আমার কথায় বিলিভ করলেন না তো? এটা নিয়ে একদিন না একদিন আপনাকে ঠিকই পস্তাতে হবে। হসপিটালে সাবিয়াকে যখন ডক্টর দেখে তখন তার তো কোনো সমস্যাই ছিল না। সাবিয়া তখন ডক্টরকে ইশারা করে অ্যাক্টিং করতে বলে। ডক্টর তখন তার কথায় অ্যাক্টিং করতে শুরু করে দেয়। লু এবার সাবিয়াকে জিজ্ঞেস করে, সত্যিই কি ইয়ান লুসুকে তোমার কাছে পাঠিয়েছিল? সাবিয়া এটা শুনে ভাবে লু হয়তো আমাকে ডাউট করছে। সে তাই ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, তুমি কি আমাকে বিলিভ করছো না? তোমার নিশ্চয় এটা মনে আছে ওই নাইটে ফার্স্ট টাইম আমি তোমাকে দিয়েছিলাম। লু এটা শুনে তার কথাই বিলিভ করে নাই। সাবিয়া এবারে লুকে বলে, আমি লুসুকে বলেছি আমি তাকে 13 মিলিয়ন দিব, যাতে সে আজকের ব্যাপারটা বাইরে কাউকে না বলে। তুমি তো বুঝছোই এটা যদি বাইরে যায় তাহলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। লু এটা শুনে তার সেক্রেটারিকে লুসুকে 13 মিলিয়ন সেন্ড করতে বলে। আর হ্যাঁ, ইয়ানকে এখানে পাঠিয়ে দাও। ইয়ান যখন এখানে আসে তখন দেখে লু সাবিয়ার খুব কেয়ার করছে। লু ইয়ানকে দেখে বলে, তুমি এবার এর কাছে ক্ষমা চাও। ইয়ান তখন বলে, আমি যেহেতু কোনো ভুল করিনি তাহলে আমি কেন ক্ষমা চাইবো? লু তখন বলে, তুমি সাবিয়াকে হার্ট করেছো আর সে যখন বুলি হচ্ছিল তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা দেখছিলে। ইয়ান তখন বলে, কোনো স্ট্রেঞ্জার তোমাকে কোনো কিছু বললেই তুমি বিলিভ করে নাও, তবে আমি তোমার ওয়াইফ হয়ে তোমাকে কিছু বললে তুমি তো সেটা বিলিভ করো না। আমি তার কাছে একদমই ক্ষমা চাইবো না। লু এটা শুনে তার গলা ধরে বলে, তুমি কি তোমার ফ্যামিলিকে ব্যাংকরাপ্ট করতে চাও? ইয়ান তখন বলে, তুমি সবসময় তোমার পাওয়ার খাটাও, আমি ক্ষমা চাচ্ছি, তুমি এমনটা করো না। সে এবার নীল ডাউন হয়ে ক্ষমা চাই। লু তখন বলে, আমার কাছে নয় বরং সাবিয়ার কাছে ক্ষমা চাও। ইয়ান তখন বাধ্য হয়ে সাবিয়ার কাছেও ক্ষমা চাই। সাবিয়া এটা দেখে ভালো সাজার জন্য তাকে উঠাতে যায়, তবে সে তো তার হাতে গরম পানি ফেলে বলে, সরি, আমার থেকে ভুল করে পড়ে গেছে। লু যখন এটা দেখে তখন তার ইয়ানের জন্য খারাপ লাগে, তবে সে ইয়ানকে হার্ট করার জন্য বলে, তুমি নিজেকে হার্ট করো এজন্যই যাতে তুমি আমার সিম্পেথি পাও, এখান থেকে তাড়াতাড়ি উঠে হাতে ঠান্ডা পানি দাও। ইয়ান এবার যখন ওয়াশরুমে হাতে ঠান্ডা পানি দিচ্ছিল তখন ও পেছন থেকে এসে তাকে ফোর্স করতে শুরু করে। ইয়ান তখন চিল্লাতে শুরু করে। ও তখন তার মুখ ধরে বলে, তুমি যতই চিল্লাবে আমার ততই এক্সাইটেড লাগবে, আমি তোমার সাথে সবকিছুই স্লোলি করব। ইয়ান তখন তার হাতে বাইট করে দেয়। ও তখন তাকে একটা জোরে স্ল্যাপ মারে। ইয়ান তখন বলে, তুমি কি ভুলে গেছো আমি লুয়ের রোম্যান, তুমি কিভাবে আমাকে টাচ করতে পারো? ও তখন বলে, তোমার কি মনে হয় লু তোমাকে বাঁচাতে আসবে? ভালো হবে, চল আমরা দুজন একসঙ্গে মজা করি। ইয়ান তখন বলে, ঠিক আছে, আমি নিজে থেকে আন্ড্রেস হচ্ছি। সে এবার আন্ড্রেস হওয়ার নাম করে তাকে একটা কিক করে এখান থেকে পালায়। ইয়ান কোনোভাবে এক জায়গায় লুকায়, তবে এর মধ্যে তার কাছে ফোন আসে তার মম অনেক অসুস্থ, তাকে এক্ষুনি হসপিটালে আসতে হবে। ইয়ান এবার তাড়াতাড়ি হসপিটালে এসে তার মমকে অপারেশন রুমে পাঠায়। তারপর সে ডক্টরদের বারবার রিকোয়েস্ট করে যাতে তারা তার মমকে বাঁচিয়ে নেয়। ডক্টর তখন বলে, আমি আমার বেস্ট ট্রাই করব, আপনি শুধু পেমেন্টটা ফুলফিল করে দিন। ইয়ান এবার তার মায়ের হসপিটাল বিলের জন্য তার বাবার কাছে যায়। স্টেপ মাদার তখন বলে, তুমি নিশ্চয়ই এখানে টাকা নিতে এসেছো। ইয়ান তখন ওনাকে ইগনোর করে যেতে লাগছিল, তবে উনি তো তাকে যেতে দেয় না। ইয়ান তাই রেগে ওনাকে ধাক্কা দেয়। এর মধ্যেই বাবা সেখানে চলে আসে। উনি এখানে এসেই বলে, তোমার বিয়ে লু ফ্যামিলিতে হয়েছে, তাহলে তুমি টাকার জন্য আমার কাছে কেন এসেছো? ইয়ান তখন বলে, বাবা, আমার মায়ের জীবন ঝুঁকির মধ্যে আছে, তাই আমার টাকার অনেক প্রয়োজন। বাবা তখন বলে, আমার কাছে টাকা নেই, তুমি এখান থেকে যেতে পারো। ইয়ান এটা শুনে বলে, 200 মিলিয়ন আপনি কি করেছেন? আপনি নিশ্চয়ই ভুলে যাননি আমি আপনার মেয়ে আর আমার মা আপনার ওয়াইফ, তাই আমাদের পুরো রেসপন্সিবিলিটি আপনার। আপনার পাশে যিনি আছে উনি শুধু আপনার মিস্ট্রেস। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি মিস্টার লুকে ডিভোর্স দিয়ে দেব। বাবা এটা শুনে তাকে আটকে বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ইয়ান তখন বলে, আমি আমার মমের জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। বাবা এটা শুনে তাকে কার্ড দিয়ে দেয়। ইয়ান তখন জিজ্ঞেস করে, আমার মমের হার্টের কি হলো? বাবা তখন বলে, তুমি যতদিন লিন ফ্যামিলিকে প্রফিট দিবে ততদিনে আমি এই ব্যাপারটা ভেবে দেখব। এর মধ্যেই ইয়ানের কাছে ফোন আসে, তাড়াতাড়ি আসো, সার্জারির জন্য তোমাকে পেমেন্ট করতে হবে। এদিকে সেক্রেটারি লুয়ের কাছে এসে বলে,
আমি ওই দিন রাতে সিসিটিভি ক্যামেরা চেক করেছি। একটা ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না, আর আরেকটি ক্যামেরা নষ্ট। ওইটা ঠিক হলে আমরা সকল ইনফরমেশন পেয়ে যাব। লু তখন ভাবতে থাকে, আমি বারবার কেন এটা মনে করছি ওই রাতে ইয়ানই আমার সঙ্গে ছিল। সে এবার তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে, ইয়ান কোথায়? সেক্রেটারি তখন বলে, মিস তো কেবলই বাসায় আসলো। লু তখন বলে, কেবল? তাহলে কাল রাতে সে কোথায় ছিল? সেক্রেটারি তখন বলে, মিসকে দেখে একটু সিক লাগছিল, হয়তো কাল রাতে উনি কোনো ট্রাভেলের মধ্যে ছিল। লু তখন বলে, সে কোনো ট্রাভেলে ছিল না, সে নিশ্চয়ই তার লাভারের সঙ্গে টাইম স্পেন্ড করছিল। এদিকে ইয়ান একটা জব খুঁজছিল, তবে সে কোথাও কোনো জব পাচ্ছিল না। তখন তার কাছে তার ফ্রেন্ড কল দিয়ে বলে, আমি একজনকে চিনি যে এখানে মেডিকেল ক্যাম্পেনিং নিয়ে কাজ করে, তুমি চাইলে সেখানে যোগাযোগ করতে পারো। ইয়ান এটা শুনে খুশি হয়ে ওনার সঙ্গে দেখা করার প্ল্যান করে। লু তখন ইয়ানের কাছে এসে বলে, কাল রাতে তুমি মিসিং ছিলে, কাল রাতেও কি তুমি তোমার লাভারের সঙ্গে টাইম স্পেন্ড করতে গেছিলে? ইয়ান তখন তাকে ইগনোর করছিল। লু তখন তাকে ক্লোজ করে বলে, আমি আনসার চাই। ইয়ান তখন বলে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এতে তোমার কি? লু তখন বলে, তোমার সাহস কি করে হলো আমার সামনে তোমার লাভারের সঙ্গে কথা বলার? ইয়ান তখন বলে, তোমার যদি এত অ্যাবিলিটি থাকে তাহলে আমাকে মেরে ফেলো। লু তখন তাকে ডিসগাস্টিং বলে দূরে সরিয়ে দেয়। ইয়ান তখন বলে, তুমি যদি এভাবেই আমাকে টর্চার করতে থাকো তাহলে আমি রিপোর্টারকে ডেকে সবকিছু বলে দেব। আর তুমিই তো সে যে কিনা আমাকে অন্য পার্সনের কাছে নাইট স্পেন্ড করার জন্য পাঠিয়েছিলে। লু এতে রেগে তাকে ধাক্কা দিয়ে সোফাতে ফেলে দেয়। মেয়ের তখন এসে বলে, আপনি এর সঙ্গে এমন ট্রিট করবেন না, আপনার উচিত তার সঙ্গে সফট বিহেভিয়ার করা। লু তখন বলে, সে এমন এমন কথা বলছে যাতে আমার এমনিতেই রাগ হয়, আর সে তো আমাকে প্রভোগ করারও ট্রাই করছে। মেয়ের তখন ইয়ানকে বলে, তুমি তার সঙ্গে এমনভাবে কথা বলো না, সে অনেক ভালো মানুষ, তুমি তার সঙ্গে মিশলেই বুঝতে পারবে তার ভেতরটা কতটা সফট। ইয়ান তখন বলে, তুমি খুবই খারাপ মানুষ, তুমি তো ওকে আমার কাছে পাঠিয়েছিলে না আমার সঙ্গে খারাপ কিছু করার জন্য, সেটা যখন কমপ্লিট হয়নি তখন তুমি আমার উপর রাগ দেখাচ্ছ। লু তখন মনে মনে ভাবে, ও তোমার সাহস কি করে হলো আমার ওমেনকে টাচ করার? সে এবার ইয়ানকে বলে, আমি এমন কোনো কিছুই করিনি। ইয়ান তখন বলে, তুমি এটা করো বা না করো আমি তোমাকে হেট করি। লু এবার তার সেক্রেটারিকে দিয়ে ওকে আনায়। ও তো লুকে দেখে অনেক ভয় পেয়ে যায়। লু তখন বলে, তুমি এত ভয় কেন পাচ্ছ? তোমার কি কোনো কিছু মনে পড়েছে? ও তখন বলে, ডক্টর আমার মেডিসিন চেঞ্জ করেছে, এর জন্য আমার সঠিকভাবে কোনো কিছু মনে থাকছে না। লু এবার যখন তার টাইটা হাতে বাঁধে তখন ও দেখে বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, আপনি ক্লাব হাউসে যে মেয়েটাকে দিয়েছিলেন ওই মেয়েটার সঙ্গে আবারও আমি প্লে করার ট্রাই করেছি। সেই আমাকে প্রথমে সিডিউস করার ট্রাই করেছে, আমি নিজে থেকে কিছু করিনি। লু তো এটা শুনে তাকে ঘুষি দিয়ে বলে, সে তোমাকে ফোর্স করেছিল? ও তখন বলে, আমাকে ছেড়ে দিন, আমি একদম সত্য বলছি। লু এবার ওকে তার সেক্রেটারির হাতে ছেড়ে দিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়ান কাউকে বলছিল, আমি স্যাটারডে তোমার সঙ্গে ডিনার করতে আসবো। লু তখন এখানে আসলে ইয়ান বলে, তুমি এখানে কি করছো? লু তখন বলে, তুমি এত রাতে রেডি হয়ে কোথায় যাচ্ছ? তুমি কি দিনরাত ম্যানকে সেডুস করতেই থাকো? ইয়ান তখন বলে, এতে তোমার কি সমস্যা? আমি যাকে খুশি তাকে সেডুস করতে পারি, তবে আমি তোমাকে সেডুস করব না। লু এটা শুনে তার ক্লোজ হয়ে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে স্যাটিসফাইড করতে পারবো না? ইয়ান তখন বলে, আমরা রিয়েল কাপল না, তাই তুমি আমার ক্লোজ হবার ট্রাই করো না। লু তখন বলে, তুমি তো স্বীকার করলে আমরা কোনো না কোনোভাবে কাপল, তাহলে তোমার তো ওয়াইফের ডিউটি পালন করা উচিত। সে এবার তাকে কিস করতেই যাচ্ছিল, এর মধ্যেই ইয়ানের টাওয়ালটা পড়ে যায়। লু এটা দেখে বলে, তুমি এইভাবে ম্যানকে সেডুস করো? ইয়ান তখন বলে, তুমি কি বাজে বকছো? তোমার মনে হয় না তুমি আমাকে অনেক বেশি হিউমিলিয়েট করছো? আমি তোমার ওয়াইফ, তুমি আমার সঙ্গে যেটা করতে চাচ্ছ এর জন্য আমি রেডি আছি। লু তখন বলে, তুমি যদি নেক্সট টাইম এমন কিছু করো তাহলে আমি তোমাকে লু ফ্যামিলি থেকে বের করে দিব। নেক্সট ডে ইয়ান তার রেজিউমটা ডাইরেক্টর স্যানকে দেখায়। ডাইরেক্টর স্যানের তো ইয়ানের রেজিউমটা খুবই পছন্দ হয়, তাই উনি তাকে কাজে রেখে দেয়। উনি এখানে সন্ধ্যাতে তাকে খুব ভালোভাবে রেডি হয়ে আসতে বলে, কারণ তারা ইনভেস্টরের সঙ্গে দেখা করতে যাবে। সন্ধ্যায় তারা যখন ওই ইনভেস্টরের সঙ্গে দেখা করতে আসে তখন আমরা জানতে পারি ইনভেস্টর তো আর কেউ নয় বরং মিস্টার লু। লু তো ইয়ানকে দেখেই ভাবে, তুমি একজন ডক্টর, তবে তুমি কেন এখানে ম্যানদের সঙ্গে ড্রিঙ্ক করতে এসেছো? ডাইরেক্টর এবার ইয়ানের সঙ্গে লুয়ের পরিচয় করিয়ে বলে, এ আমাদের কোম্পানিতে নতুন জয়েন হয়েছে মেডিকেল ডিপার্টমেন্টে। ইয়ান এবার লুকে চেয়ারটা আগিয়ে দিয়ে যখন যাচ্ছিল তখন লু তার হাত ধরে বলে, তুমি কি এখানে ম্যানকে খুঁজতে এসেছো? ইয়ান তখন বলে, আপনি কোথাও ভুল বুঝছেন, আমি এখানে কাজের জন্য এসেছি। ডাইরেক্টর তখন বলে, আমার মনে হয় তোমরা দুজন একে অপরকে চেনো, তাই তুমি মিস্টার লুয়ের পাশের সিটেই বসো। লু এবার ইয়ানকে তার ক্লোজ করে তার কোলে বসিয়ে নেয়।
তারপর বলে আমি জানি তুমি এখানে ড্রিঙ্ক করতে এসেছো, তবে এমন কিছুই হবে না। সে এবার জোর করে তাকে বাইরে নিয়ে আসে। ডাইরেক্টর তাকে আটকাতে চায়, তবে উনি কিছুই করতে পারে না। লু এবার ইয়ানকে কারে এনে তাকে ফোর্স করে কিস করতে লাগে। ইয়ান তাকে বারবার নিষেধ করছিল, তবে লু তো তার কোনো কথাই শুনছিল না। ইয়ান তখন বলে তুমি আমাকে যেমন মেয়ে ভাবছো আমি কিন্তু তেমন না। লু তখন বলে তুমি এখানে ড্রিঙ্ক করে ম্যানকে সিডিউস করতে এসেছিলে না। ইয়ান তখন বলে তুমি সবসময় কেন এমনটা ভাবো? আমি তোমার জন্যই আমার ফেভারিট কাজটা হারিয়েছি, তোমার জন্যই আমাকে এই নতুন জায়গাতে জব করতে হচ্ছে। আমি যদি জব না করি তাহলে আমার মমের ট্রিটমেন্ট কিভাবে করব? আর জেনারেল একাডেমিতে আমার তো শিফট হতে যাচ্ছিল, তবে তোমার জন্য এটা হয়নি, সেটা সাবিয়াকে দেওয়া হয়েছে। লু তখন বলে আমার জন্য তোমার জেনারেল একাডেমিতে শিফট হয়নি, এটাকে বললো। ইয়ান তখন বলে তুমি এমন প্রিটেন্ড করছো যেন তুমি কিছু জানোই না। লু তখন বলে আমি সাবিয়াকে বলেছিলাম তোমার সঙ্গে পার্টনারশিপ করতে, আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। ইয়ান তখন বলে তুমি তো অ্যাকসেপ্ট করলে, এতে তোমার হাত আছে, তোমার জন্যই আমার লাইফটা পুরো খারাপ হয়ে গেছে। যখন আমার মমের হার্ট সার্জারি হয়ে যাবে তখন আমি তোমাকে ইমিডিয়েটলি ডিভোর্স দিয়ে দিব। লু এটা শুনে বলে তুমি ভুলো না, লিন ফ্যামিলি তোমাকে আমার কাছে বিক্রি করেছে 200 মিলিয়নের বদলে। তুমি যদি ওই টাকাগুলো আমাকে ফেরত দিতে পারো তাহলে তুমি ডিভোর্স পাবে। দূর থেকে শাওয়া কিন্তু এদের কথা শুনছিল। সে এখানে বুঝতে পারে ইয়ানি হলো মিস্টার লু এর ওয়াইফ। এদিকে ইয়ান ভাবতে থাকে আমার বাবা তো ওই টাকাগুলো কোনোদিনও ফেরত দিবে না। সে তাই লুকে বলে তুমি কোনোভাবে আমাকে ভালোবেসে ফেলোনি তো, এর জন্যই নিশ্চয়ই আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ না। লু তখন বলে বেশি স্বপ্ন দেখো না, তুমি শাওয়ার সঙ্গে যেগুলো করেছো তারপরে আমি তোমাকে কিভাবে ভালোবাসতে পারি? তুমি একটা ডার্টি ওমেন। ইয়ান তখন বলে আমি শাওয়ার সঙ্গে কিছুই করিনি। লু এটা শুনে তাকে ধাক্কা দিয়ে বলে মিথ্যা বলার ট্রাই করো না। লু এবার চলে গেলে শাওয়া ইয়ানের কাছে এসে তাকে একটা স্ল্যাপ মারে। তারপর বলে তুমি অলরেডি পেশেন্ট লু এর সঙ্গে বিয়ে করে নিয়েছো, আর তুমি এমন প্রিটেন্ড করছিলে যেন তুমি কিছু জানোই না। শাওয়া এখানে একটু আর্গুমেন্ট করার পর ভাবে মিস্টার লু তো এখনো তাদের বিয়েটা রিভিল করেনি, তার মানে সে নিশ্চয়ই ইয়ানকে ডিভোর্স দিয়ে দিবে। আমার কাছে এখন একটা চান্স আছে মিসেস লু হওয়ার। সে এবার ইয়ানকে বলে তুমি লুকে সিডিউস করার ট্রাই করো না, জানি ওই দিন রাতে তুমি ছিলে, তবে ওইখানে তুমি শুধু আমার সাবস্টিটিউটের রোল প্লে করেছো। ইয়ান বলে ও এজন্যই তুমি আমাকে বাথ কন্ট্রোল পিল দিয়েছিলে, তুমি আসলে একটা শেমলেস মেয়ে। শাওয়া তখন বলে তুমি তো স্মার্ট, তাহলে তুমি মিস্টার লুয়ের থেকে দূরে থাকবে। সে এবার যখন বাসায় ফিরছিল তখন সেক্রেটারি তাকে পিক করতে আসে। সেক্রেটারিকে এখানে কিন্তু লুই পাঠিয়েছিল, কিন্তু সেক্রেটারি এখানে মিথ্যা বলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই আপনাকে পিক করে নিলাম। নেক্সট সিনে ইয়ান 15 ম্যানের মেডিকেল ডেলিভারি কমপ্লিট করে। তারপর সে যখন শাওয়ার নিতে যায় তখন লু সেখানে আসে। লু এবার ইয়ানের ট্যাবে যখন অ্যানাদার ম্যানের মেসেজ দেখে তখন সে ভাবে ইয়ান হয়তো অন্য কারোর সঙ্গে ডেটিং করছিল। ইয়ান এবার শাওয়ার নিয়ে বের হলে লুয়ের হাত থেকে ট্যাব নিয়ে বলে তুমি আমার ট্যাবকে কেন টাচ করেছো? তুমি জানো না কারো পারমিশন ছাড়া কারো জিনিস টাচ করা উচিত না? লু তখন বলে তুমি আমার ওয়াইফ, তুমি অন্য কাউকে সিডিউস করতে পারো না। ইয়ান তখন বলে ওইগুলোকে সিডিউস করা বলে না, আমি একজন মেডিকেল কনসালটেন্ট, তাই আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। লু এটা শুনে বলে তুমি আমাকে প্রভোগ করো না, কারণ তুমি ভালোভাবেই জানো আমি তোমার সঙ্গে কি করতে পারি। ইয়ান এবার চলে গেলে সেক্রেটারি লুকে ফোন করে বলে আপনার ওয়াইফের সঙ্গে জেনারেল হসপিটালের কিছু ডক্টর কাজ করতে যাচ্ছে। লু তখন বলে তারা যদি কাজ করতে চায় এতে আমার কোনো প্রবলেম নেই। শাওয়া এবার ইয়ানকে ফোন করে বলে আমি শুনলাম তুমি নাকি জেনারেল হসপিটালে আবারও কাজ শুরু করছো। ইয়ান তখন বলে আমি তো জানি না, তবে এটা জানানোর জন্য থ্যাঙ্কস। নেক্সট ডে ইয়ান যখন হসপিটালে যায় তখন শাওয়া তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে। এখানে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন তার ফ্রেন্ড। বাসায় আসার পর ইয়ান নিজে প্রেগনেন্সি টেস্ট করায়, আর সে তো এটা দেখে অবাক কারণ সে অলরেডি প্রেগনেন্ট। ইয়ান এবার তাড়াতাড়ি ডক্টরকে তার রিপোর্টটা দেখায়। ডক্টর রিপোর্টটা দেখে বলে আপনি তো সত্যি প্রেগনেন্ট, আর আপনার ভাগ্য কিন্তু খুব ভালো কারণ আপনি টুইনের সঙ্গে প্রেগনেন্ট। এখন থেকে আপনাকে কিন্তু অনেক কেয়ারফুলি থাকতে হবে। বাইরে থেকে শাওয়া কিন্তু এগুলো শুনে ফেলে। সে এবার ভাবতে থাকে এ কিভাবে প্রেগনেন্ট হলো, একে তো আমি বার্থ কন্ট্রোল পিলস দিয়েছিলাম। সে এবার ইয়ানের কাছে এসে তাকে একটা কফি দেয়। ইয়ান যখন ওই কফিটা খায় তখন সে জ্ঞান হারায়। শাওয়া তখন ভাবতে থাকে আমি যদি তাকে মেডিসিন দিতাম তাহলে তার মিসক্যারেজ হয়ে যেত, এতে সবাই তো জেনে ফেলতো সে প্রেগনেন্ট, তাই আমি তাকে আর তার বেবিকে দুজনকেই শেষ করব। তবে তখন জিয়ান আসলে শাওয়া ইয়ানের আর কোনো ক্ষতি করতে পারে না। ইয়ানের যখন জ্ঞান ফেরে তখন জিয়ান বলে তুমি তো বেহুশ হয়েছিলে, তোমার হয়েছিল কি? ইয়ানের তখন মনে পড়ে শাওয়া তাকে কফি দিয়েছিল, তার মানে শাওয়াই তার সঙ্গে কিছু করার ট্রাই করছিল।